আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে সম্ভবত 8 তারিখ, 8ই মে 2026 শুক্রবার। আপনাদের গাইড নিয়ে প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও করে দিব। প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও। যারা নতুন তাদের জন্য এটা বিশাল একটা উপকার করবে, বিশাল। এভাবে কেউ সময় নিয়ে আপনাকে শেখাবে না, জানাবে না, বুঝাবে না। কারণ কি জানেন, আপনাকে শেখালে তো আপনি বুদ্ধিমান হয়ে গেলেন, তাহলে আপনার কাছে ধরো খাও করে ব্যবসা করা যাবে কেমনে? আর আমি খান জুবাইদ হোসেন, খানস গ্লোবাল থেকে আপনাদের জন্য কাপড়ের ব্যবসায় গত 6 বছরে, 5 থেকে 6 বছরে এ পর্যন্ত 3-4 হাজার ভিডিও ছাড়ছি। এবং গাইডের জগৎ বলেন, কাপড়ের জগৎ বলেন, বাইং হাউস ব্যবসা বলেন, কমার্শিয়াল বলেন, কাস্টমস বলেন, কোথায় কত চুরি বাটপারি 2 নম্বরই কি হয় সব কিছু আপনাদের আমি একদম বিনামূল্যে শেখাই দিই। এবং ইউটিউব, তারপরে ফেসবুক, এগুলো থেকে 1 পয়সা আমি ইনকাম করি না। সবগুলো দেখবেন অ্যাডভার্টাইজমেন্ট, মনিটাইজেশন আমার তরফ থেকে বন্ধ করে দেওয়া আছে। ঠিক আছে? এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা সবচেয়ে জনপ্রিয় ছিল খানস গ্লোবাল নামে। ওইটা ইন্ডিয়ান একজন কাস্টমার, একজন হ্যাকার, সেটা হ্যাক করায়। তার তথ্য সব খুঁজে পাওয়া গেছে, এগুলো ডিবিতে দেওয়া আছে। তো ওখানে আমাদের প্রায় 3,000-এর মতো ভিডিও নষ্ট হয়েছে। তো আমরা অন্য কোনো চ্যানেল করে ওই ভিডিওগুলো আবার ওখানে আপনাদের দেখার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। শুধু সময়ের বিষয়, বাট সময় পারা যাচ্ছে না। তো আসেন, আমরা আপনাদের গাইডের উপরে যারা নতুন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও করে দিই। খুব মন দিয়ে দেখেন, ঠিক আছে? এই ভিডিওটা আপনাদের বিশাল উপকার করবে। যদি টানাটানি করে দেখেন, ভিডিও দেখতে যে অন্য মনস্ক হন, আর একটা ফোনে কথা বলা শুরু করেন, টিভি সিরিয়াল দেখা শুরু করেন, ঘরের কাজ করা শুরু করেন, তাহলে রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা দেখেন না, থামায় রাখেন। পরে যখন একদম ফ্রেশ মনে, ঘুমাতে যাওয়ার আগে ফ্রেশ মনে হন, তখন ভিডিওটা দেখেন। ঠিক আছে? ওকে, তাহলে আসেন আমরা একটু শুরু করি। আমরা সবার আগে বলি গাইড কি জিনিস। গাইড হচ্ছে জটা। এখন গাইডের ব্যবসা যারা করে তারা এটা উচ্চারণ করেছে গাইড। গাইড মানে বোঝেন তো, ওই যে স্কুল কলেজের যে আপনার বইটাকে বলা হয় গাইড, লাস্টে ড। বেসিক্যালি এটা উচ্চারণ হচ্ছে গাইড, ট, লাস্টে ট, গাইড। গাইড অর্থ কি? আবার অনেকে আধুনিক হওয়ার জন্য গাইড মানে উপরে আবার চন্দ্রবিন্দু তিন্দু লাগাইছে, এত রঙের দরকার নাই। সোজা কাজটা গাইড মানে হচ্ছে জটা। জটা, জটা বুঝেন তো, একটা দলা মুছ হওয়া। তো অসংখ্য কাপড়কে বস্তায় করে পাঠাতে গেলে অনেক জায়গার দরকার হয়। যখন জায়গার দরকার হয়, তখন যে জাহাজে করে মালটা যখন আসে, জাহাজ দুইটা জিনিস চেনে, বিমান দুইটা জিনিস চেনে। একটা হচ্ছে ওজন, আর একটা হচ্ছে আয়তন। ওজনের থেকে আয়তন বেশি হলে আপনার বেশি টাকা দিতে হবে। আবার আয়তন কম, ওজন বেশি, তখন আপনার ওজনের টাকা দিতে হবে। মানে আপনার কাছ থেকে যেটাতে পাবে সেটাতে খেয়ে ফেলে দিবে। বিমান এবং জাহাজের একমাত্র ব্যবসায়ী আছে ওজনের চুরি। যত ফরওয়ার্ডিং কোম্পানি আছে, তারপরে কুরিয়ার কোম্পানি আছে ইন্টারন্যাশনাল, এদের মেইন চুরিটাই আছে ওজন অথবা আয়তনে। দেখা যায় কাস্টমার অনেক সময় ওজন আসছে 90 কেজি, সেটারে 92 কেজি বানায় 2 কেজির টাকা খেয়ে ফেলাইছে। এইটুকুনি সি&এফ, ফরওয়ার্ডিং, শিপিং কোম্পানি এগুলো করে করেই রাতারাতি কোটিপতি হয়। এই ছোট্ট একটু জিনিস, ওজন চুরি করা, ওজন অথবা আয়তন চুরি করা। তাহলে ওই আপনারা যে শুনেন শিপিং কোম্পানির মালিক, হ্যাঁ, উনি তো প্রাডোতে চলে, উনি তো মার্সিডিজ বেঞ্চে চলে, ওনার তো ঢাকাতে অনেক ব্যবসা বাণিজ্য আছে, এত কিছু বোঝার দরকার নেই। বাংলা বুঝবেন যে সে ওজন অথবা আয়তনে চুরি করে বলে টিকে থাকতে পারে। এর চেয়ে সহজ কোনো কথা নেই। আর কোনো কথা আছে? কোনো কথা নেই। 20 বছর লজিস্টিক্সে চাকরি করবেন, কুরিয়ার, তারপরে আপনার ইয়েতে চাকরি করবেন, সি&এফ এ চাকরি করবেন, শিপিং কোম্পানিতে চাকরি করবেন, লাস্টে যে এইটুকুনি শিখবেন, এর বাইরে আর কিছু শিখতে পারবেন না। ঠিক আছে? তাহলে এবার আসেন যে আমরা তাহলে এই যে ওজন বেশি অথবা আয়তন বেশি, এটাকে কমানোর জন্য প্রেসার দেওয়া হয়। প্রেসার দিয়ে কি করা হয়? একটা গাইড বাঁধা হয় টাইট করে, যাতে জায়গাটা কম লাগে, যেন ভাড়াটা কম আসে। আর এই জন্য এটাকে বলা হয় গাইডের মাল। এটা গাইড না, এটা পড়ার কোনো বই না। ঠিক আছে? তাহলে সবার আগে আপনি নামটা উচ্চারণ করতে শিখলেন। 20 বছর কাজ করছেন গাইডের জগতে, এখনো গাইড উচ্চারণ করেন, বাট দিস ইজ নট গাইড। এই যে চাপ দেওয়াটাকে বলা হয় হচ্ছে বেল করা। বেল করা, কম্প্রেস করা, চাপানো, সংকুচিত করা, আর এরপরে যখন সংকুচিত হয়ে যায়, দলা হয়ে যায়, এটার নাম হচ্ছে গাইড, লাস্টে ট।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসেন আপনার গাইডের ব্যবসা করতে চান। মনে করেন এই কাপড়টা খুব লাক্সারি ভাবে আমার তৈরি করা, যেমন এটা আমার নিজের গার্মেন্টসে তৈরি করা, আমি যে গেঞ্জিটা পরে আছি, এটা বিশ্বের যে দেশে বলেন, যে ব্র্যান্ডের বলেন, ইউরোপ আমেরিকার থেকে শুরু করে যে ব্র্যান্ডে বলেন, যেখানে যত কিউসি বলেন, প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট কিউসি মিলানো। অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের যে কোনো টপ লেভেলের ব্র্যান্ডের সাথে, জাপান বলেন আর যে দেশ বলেন, আমার এই গেঞ্জিটা আমি সেখানে কম্পেয়ার করতে পারবো। এটা আমার তৈরি করা বলে না, এটার পিছনে আমার পরিশ্রম করা, এই জন্য এত জোর গলায় এবং গর্ব করে কথাটা বলতেছি। তা আপনি বিদেশে যদি এর একটা গেঞ্জি কথার কথা 8,000 টাকা দিয়েও কেনেন, আমার এটা ওই কোয়ালিটিরই। যদি 10,000 দিয়ে কেনেন ওই কোয়ালিটি, যদি 3,000 দিয়ে কেনেন দামি ব্র্যান্ডের থেকে, সেটা ওই কোয়ালিটির। মানে আপনি সারা বিশ্বে যে কোয়ালিটি বলেন না কেন, এর প্রতিটা জিপাল লাগানোর ভিতরের একদম প্লাকেটের মাথা থেকে শুরু করে সব জায়গায় সেই কোয়ালিটিটা ইনশিওর করা। এখন আমি সাধারণভাবে একটা এই চুন দেওয়া একটা দেয়ালের সামনে বসে ভিডিও করছি বলে এটা আপনার বোঝার ক্ষমতা নাই যে এটা মূল্য এবং মূল্যায়নটা কত। যখন একটা ইন্টারন্যাশনাল বায়ার অথবা টপ লেভেলের একজন, একটা মিলিয়নিয়ার, একটা বিলিয়নিয়ারও তো একটা টপ লেভেলের ব্র্যান্ডের থেকে একটা শোরুম থেকে একটা মাল কিনে, তা সে সেই শোরুমের থেকে যে সেলাইয়ের কোয়ালিটিটা পায়, সেই কোয়ালিটি এটার মধ্যে দেওয়া আছে। এখন এই কাপড়টা যদি আমি ফেলে দিই তো কি হবে? আমি যদি বিদেশে থাকি, মনে করেন মোনাকো সিটিতে থাকি আমেরিকার, তাহলে তো আমি একবার দুইবার ইউজ করে ফেলে দিব আর দান করে দিব। আমি এক কাপড় দুইবার পরি না। দেখেন না, বাংলাদেশে ওই যে মেজার হলেই মেজারদের বউরা একটা শাড়ি দুইবার পরে না, তাহলে জেনারেলদের অবস্থা কি? এক একটা শাড়ি 80,000 1,00,000 টাকা দিয়ে কিনবে, দ্বিতীয়বার পরে গেলে প্রেস্টিজ থাকবে না। তো বাংলাদেশের মতো একটা ফকিন্নি জায়গার টপ লেভেলের যারা অফিসার, তাদের পরিবারের মানসিকতা এরকম, তাহলে মোনাকো থেকে শুরু করে বিশ্বের অন্যান্য দেশে চায়না কি 1,000 কোটি টাকার মালিকের পোলাপান রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না? কোরিয়াতে 1,000 কোটি টাকার মালিকের পোলাপান আছে না? জাপানে আছে না? ওদের দ্বারের কাছে আমাদের দেশের কোটিপতির পোলাপান। তো ওদের দেশের মানুষরা কত দামি দামি সুন্দর সুন্দর জিনিস ফেলে দেয়, একদম ইন্টেক অবস্থা ফেলে দেয়। আমরা যখন দেশের মধ্যে কিছুদিন আগে যে ফেনী টেনিতে অনেক বন্যা হলো, শেখ হাসিনা যখন প্রস্থান হলো তারপর পরই একটা বন্যা হলো, এই বন্যার মধ্যে সারা বাংলাদেশের মানুষ, তারপরে রোহিঙ্গারা যখন আসছে, সারা বাংলাদেশের মানুষ তাদের কাপড় টাপড় সব কিছু শীত বস্ত্র দান করছে। কেউ ইনটেকটাও ফেলে দিছে, কেউ ব্যবহার করাটাও ফেলে দিছে, কেউ নষ্টটাও ফেলে দিছে। অ্যান্ড এইগুলোকে আমি যদি গাইড বানাতাম, গাইড বানায় যদি রোহিঙ্গাদের কাছে কথার কথা বিক্রি করতাম, তাহলে ঘটনাটা কি ঘটতো এইটুকুন থেকে আপনাকে বুঝতে হবে যে একজন আছে 40 বছর বয়স কিন্তু লম্বায় ছোট, একজন আছে 40 বছর বয়স লম্বায় ছোট আবার অতিরিক্ত মোটা, একজন আছে 40 বছর বয়স লম্বায় ছোট মানুষে একদম চিকুন এরকম। এখন তার ফেলে দেয় একটা কাপড় যখন রোহিঙ্গাদের দিচ্ছি, তখন তার এটা কি মনে করছে? এটা কি বড়দের কাপড়, না বয়েজের কাপড়, না ছোটদের কাপড়? ফেলে দিচ্ছে তো 40 বছর বয়সী একটা মানুষ। বাংলাদেশে এমন কোনো মহিলা নেই যার বয়স, মা খালার বয়স 50 বছর, একটা 3 পিস বানাইছে, সে ছোট সাইজে, মানে সেই মা অথবা সেই খালার হাইট হচ্ছে কথার কথা 5 ফিট, আবার খুব পাতলা। এখন এই কাপড়ের পরে কি লেখা আছে? এটা 40 বছরের মহিলার কাপড়। এই কাপড়টা তো অন্য কোনো অঞ্চলে গেলে, মনে করেন যশোর অঞ্চলে মেয়েদের কাছে, রাজশাহী অঞ্চলে মেয়েদের কাছে যদি যায়, তো তারা বলবে এ তো স্কুলে পড়া 9-10-এর বাচ্চাদের কাপড়, তাই না? তাহলে ফেলে দেওয়া কাপড়ের মধ্যে আপনার সাইজ বোঝা খুব টাফ, খুব টাফ। এবং এখানেও খুব গুরুত্বপূর্ণ যে মালটা কোন অঞ্চল থেকে ফেলছে। যদি দেখা যায় যে বাঁশের রংপুর অঞ্চলের থেকে কাপড়, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তারপরে ময়মনসিংহের শেরপুর, নলিতাবাড়ি, এইসব অঞ্চলের মানুষরা যদি কাপড় ফেলে, তাহলে তাদের হাইট অনেক কম এবং তাদের বডি অনুযায়ী পাটা একটু ছোট, তাহলে তাদের ফেলে দেওয়া একটা প্যান্ট মানে অন্য যশোর অঞ্চলে যদি যায় তাহলে বলবে যে এতে ভাই 4-5 পড়া পোলাপানের প্যান্ট পাঠাইছেন, এটি কি বড়দের প্যান্ট নাকি? তাহলে এই যে সাইজ নিয়ে যে একটা কথা, এই জায়গাটাতে গাইটের ব্যবসা করতে গেলে একদম সবাই আটকায় যাবে, আপনিও আটকায় যাবেন, আমিও আটকায় যাবো, সবাই আটকায় যাবে। কারণ সাইজটা 100% গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ মাথায় রাখতে হবে, ওই ভিক্ষার চাল আছে না, এটা কাড়া আঁকড়া, অর্থাৎ
কেউ বাসমতি চাল ফেলতেছে, কেউ মিনিকেট ফেলতেছে, কেউ আপনার আতপ ফেলতেছে, কেউ রত্না বালাম ফেলতেছে, সব কিছু মিলে 5 কেজি চাল হয়েছে। এখন সে বাসায় যেয়ে যদি রান্না করে ওই চালে কোন স্বাদটা পাবেন, আর ওই চালটার নাম আপনি কি দিবেন, আর ওই চালটার কোয়ালিটি অথবা গ্রেডিংটা কিভাবে করবেন। তো গাইডের জগতে কেউ যদি কোয়ালিটি গ্রেডিং করার চেষ্টা করে এবং সাইজ ওয়াইজ মাল জাস্টিফাই করার অথবা ডিসক্রাইব করার চেষ্টা করে, বর্ণনা করার চেষ্টা করে মাল বিক্রি করার জন্য, বুঝতে হবে সে অতিরঞ্জিত কথা বলতেছে এবং সে দাড়ি টুপি পরা থাকলেও অথবা পইলতা মুলতা তারপরে ধুতি পরা থাকলেও সে মাল একটা কড়া মাল, মানে মিষ্টি কথা বলা খেলোয়াড়। বেসিক্যালি সে কোয়ালিটি মাল দেওয়ার মতো কোয়ালিফাইড না, এই জন্য মুখ চালাচ্ছে। কথা বুঝতে পারছেন? মুখ চালাচ্ছে। এবার যদি আমরা এই সাইজের বিষয়টা আরেকটু চিন্তা ভাবনা করি, তাহলে আসেন দেখেন, আমি একটু ক্যামেরাটা ঘুরে আপনাদের সুন্দর একটা জিনিস দেখাই। এই জায়গাটা খুব মন দিয়ে দেখেন, বাংলাদেশ, তাইওয়ান, চায়না, কোরিয়া, জাপান। এখন আমি এটাকে কি করছি, দুইটা, একটা হচ্ছে ডিপ কালার করছি আর একটা হচ্ছে হালকা কালার। এই হালকা কালারটা মনে করেন প্যান্ট, মানে কোমর পর্যন্ত মানুষের উচ্চতা, আর এইটা হচ্ছে কোমর থেকে, মানে যেখানে আপনি প্যান্ট পরেন সেখান থেকে একবারে গলা পর্যন্ত, শার্টের কলার পর্যন্ত, এইটুকুন হচ্ছে হাইট। তাহলে আপনার তুলনামূলক দেখতে পাচ্তেছেন যে বাংলাদেশের মানুষের পা একটা সুন্দর অনুপাতে হাইট আছে আর বডিটাও একটা সুন্দর অনুপাতে আছে, দেখতে পাচ্ছেন। এর থেকে তাইওয়ানে গড়ে লম্বা যে বাংলাদেশের থেকে তাইওয়ানে নাই, চায়নাতে নাই, জাপানে নাই, এটা আমি বলতেছি না, গড়টা বলতেছি। গড়টা হচ্ছে কি, তাইওয়ানের মানুষ আরেকটু ছোট, ঠিক আছে, কিন্তু তুলনামূলক তাদের বডিটা ঠিক থাকে কিন্তু পাটা একটু ছোট হয়ে যায়। আর তাইওয়ান আর চায়না দুটোই প্রায় সেম, কারণ তারা একটা সময় একই রাষ্ট্রই ছিল। কথা বুঝতে পারছেন? এরপরে যখন কোরিয়াতে যাবেন তখন দেখবেন বডি ঠিক আছে, বডি একটুখানি ছোট হয়েছে কিন্তু তুলনামূলক পা অনেক ছোট হয়ে গেছে। এরপরে যখন জাপানে যাবেন তখন দেখবেন যে বডি একদম বাংলাদেশের মতো অথবা এরকম বিশাল বড় আছে কিন্তু পা অনেক ছোট হয়ে গেছে। এবং আরও মজার জিনিস দেখেন, বাংলাদেশের মানুষ গড়ে যতটুকুন মোটা, তাইওয়ান চায়না তার থেকে সামান্য একটু চিকুন, কোরিয়া প্রায় কাছাকাছি, কিন্তু জাপান যত ছোট তত চ্যাপ্টা, এদের মাথা অনেক বড়। তাহলে এই যে একটা আইডিয়া আপনি পেলেন, এখান থেকে আপনাকে বুঝতে হবে যে গড়টা কেমন পড়তে পারে, গড় কেমন পড়তে পারে, ঠিক আছে। যে কার বডির সাথে কার, মানে আপনি শার্ট আইটেম নিলে কোনটা আপনার ম্যাচিং হইতে পারে, প্যান্ট আইটেম নিলে কোনটা আপনার ম্যাচিং হইতে পারে। তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি এই কোরিয়ার এই পর্যন্ত যদি আমি যদি টেনে দিই তাহলে কি হয়, তাহলে লেডিস এবং বয়েজ গার্লস অর্থাৎ 18-19 বছর পর্যন্ত যার যত কাপড় আছে সেগুলো কোরিয়া জাপান নিলে সমস্যা নাই, তার একভাবে না একভাবে সাইজ হবে। কোট বলেন, কোট নিলে দেখবেন যে হাতা ছোট হয়ে গেছে আমাদের এই অঞ্চলে মানুষের জন্য, বডি ঠিক আছে, হাতা ছোট হয়ে গেছে, কিন্তু আপনার এই 18 বছর পর্যন্ত, মানে একদম শিশু থেকে 18 বছর পর্যন্ত এই আইটেমগুলো একদম পারফেক্ট, আর এইগুলা হচ্ছে আমাদের জন্য মোটামুটি ম্যাচিং, 90% ম্যাচিং, চায়না, তাইওয়ান। এখন বিষয় হলো কি, ঝামেলাটা বাধে কোথায়? বিশ্বের সবথেকে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা হচ্ছে জাপান, তারপরে দেখা যাচ্ছে কোরিয়া। হ্যাঁ, তো এরা যে কাপড়গুলো ফেলছে এই দিকের থেকে আপনি যেতে থাকবেন, সব থেকে ভালো কাপড় এরা ফেলে, তারপরে এরা, তারপরে এরা, তারপরে এরা, তারপরে এরা। সরি, কোয়ালিটিতে চায়নার থেকে তাইওয়ান বেটার, ঠিক আছে। তো তাইওয়ান, তারপরে হচ্ছে চায়না, তারপরে বাংলাদেশ। তাহলে এবার এতক্ষণ পরে বুঝতে পারছেন যে আপনি কোয়ালিটি মাল চাইলে এই দিকের মাল নিতে হবে, আর এই দিকের মাল যদি বাংলাদেশের সাইজের সাথে ম্যাচিং করতে চান তাহলে 18 বছরের নিচে পর্যন্ত বয়েজ গার্লসের মাল নিতে হবে। আর যদি বড়দের মাল নেন, সাইজ যদি ম্যাচিং করতে চান তাহলে এই অঞ্চলে। আবার এইখানে একটা মজার একটা খেলা আছে, সেই খেলাটা এবার মন দিয়ে শুনেন। এই যে বাংলাদেশের ম্যাপটা দেখতেছেন না, এই যে বাংলাদেশের ম্যাপটা, এটা পাশাপাশি একটু রাখি তাহলে আপনাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। বাংলাদেশের মধ্যে এই যে ময়মনসিংহের এই যে জায়গাটা, ময়মনসিংহের মাঝামাঝি থেকে উপরের দিকে একদম নলিতাবাড়ি টাড়ি সব কিছু, সরিষাবাড়ি, নলিতাবাড়ি হয়েটে এইদিকে সিলেট হয়ে আপনার মৌলভীবাজারের আগ পর্যন্ত এইটুকুন এরিয়া,
এইটুকুন এরিয়া, ঠিক আছে, মৌলভীবাজারের আগ পর্যন্ত এইটুকুন এরিয়া। তারপরে হচ্ছে আপনার হচ্ছে চট্টগ্রামের মেইন সদর বাদ দিয়ে, সরি এক হাত দিয়ে ভিডিও করতে হচ্ছে, এক হাত দিয়ে ক্যামেরা ধরতে হচ্ছে, এটা একটা প্রচণ্ড টক্সিক ব্যাপার, পেইনফুল। আচ্ছা, এই যে এইটুকুন চট্টগ্রাম শহরের, শুধু শহরের এই অঞ্চলটুকুন বাদ দিয়ে, এবং এর মধ্যেও আপনার হচ্ছে স্থানীয় চট্টগ্রাম না, যারা সারা বাংলাদেশের থেকে বন্দরনগরীতে কাজ করতে আসছে তাদের বাদ দিয়ে স্থানীয় যদি ধরেন, তাহলে এই যে আপনার কুমিল্লার এই কর্নার পর্যন্ত, একদম এই পর্যন্ত, ঠিক আছে, মিরসরাই শেষ পর্যন্ত এইটুকুন জায়গার মানুষ, এইটুকুন জায়গার মানুষ, আর এইটুকুন জায়গার মানুষ বাংলাদেশের সব থেকে হাইট কম, মানে উচ্চতা কম, তাদের শরীরে কোরিয়া জাপান মালও খাটে। আর যদি আপনি এই আপনার বরিশাল অঞ্চলে যদি যান, তাহলে কোরিয়া পর্যন্ত খাটে, তাইওয়ান, কোরিয়া, চায়না সব খাটে। বাট যশোর থেকে শুরু করে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা হয়ে পাবনার আগ পর্যন্ত, ঈশ্বরদী হয়ে এই অঞ্চলটা, খুলনা, বাগেরহাট, তারপরে এপাশে মানিকগঞ্জ, ওপাশে ঠিক এই পদ্মা নদীর এই কর্নার পর্যন্ত, অর্থাৎ ঈশ্বরদী পর্যন্ত, এই অঞ্চলে মানুষ হচ্ছে বাংলাদেশের লম্বা বেশি। আর এখান থেকে আরেকটু এই পর্যন্ত যে এখানে আছে, অর্থাৎ রাজশাহী, দিনাজপুর। আবার পরবর্তীতে যখন জয়পুরহাট চলে যাবেন, তখন আবার মানুষের গায়ে কোরিয়ান মালটাল খাটবে। তাহলে এই রংপুর টংপুর এগুলো সব কিন্তু হয়ে মধ্যিখানে, মানে এই মাঝ বরাবর যত মানুষ আছে, মাঝ বরাবর যত মানুষ আছে। এবার আমি একটু দেখি ক্যামেরাটা আরেকটু কোনোভাবে, আরেকজন মানুষ হলে একটু সহজ হইতো আপনাদের বোঝানোর জন্য। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে কাজ করা, এটা খুব টাফ। ওকে, সরি। তো আমি আপনাদের দেখাই দিই, আপনারা বাংলাদেশে, সারা বাংলাদেশ যদি ভিজিট করেন, তাহলে এই টোটাল রংপুর থেকে শুরু করে, এই অঞ্চল থেকে শুরু করে, এখানে সিলেটের নিচে হবিগঞ্জ থেকে শুরু করে, এপাশে কুমিল্লা পর্যন্ত, চাঁদপুর থেকে শুরু করে, এপাশে বরিশাল থেকে শুরু করে, এই সব অঞ্চলটাতে কোরিয়ান মাল সুন্দরভাবে খায়, চলে। ময়মনসিংহ অঞ্চলটা চলে, এগুলো সব কোরিয়ান চলবে। জাপান সবচেয়ে বেশি চলবে হচ্ছে এই অঞ্চলগুলা, মানে কোরিয়ার থেকেও যদি ছোট হয়ে পড়ে তাহলে চলবে হচ্ছে এই জাপান। আচ্ছা, এইটা তো এই কালি দিয়ে দাগাইলে হচ্ছে না, সেম একটাই কালি। আচ্ছা, তাহলে এবার আমি ম্যাপ কাটা শুরু করি অন্য রং দিয়ে। তাহলে এইটুকুন অঞ্চল হচ্ছে জাপান, ঠিক আছে, আর এইটুকুন অঞ্চল হচ্ছে জাপানি মাল, কোনো কমপ্লেন আসবে না। আর বাকি হলুদ যে জায়গাটুকুন দাগ দিছি, এইটুকুন জায়গায় কোরিয়ান মালে কোনো কমপ্লেন আসবে না। আর চায়না, তাইওয়ান মাল যদি বলেন, চায়না, তাইওয়ান, তাহলে এই অঞ্চলের মালে কখনো কোনো কমপ্লেন আসবে না। আর এইটা হচ্ছে গড়, গড়ের কথাটা বলে দিলাম, কথা বুঝতে পারছেন? এখন প্রতিটা এলাকায় তো উঁচু মানুষ আছে, খাটো মানুষ আছে। সো মাল আপনার চায়না, কোরিয়া, জাপান যেখান থেকে আসুক না কেন, আপনার এলাকায় কিন্তু মাল খাওয়াই দেওয়া যায় অথবা বিক্রি করে দেওয়া যায়। কারণ সব অঞ্চলে ছোট মানুষ আছে, শর্ট মানুষ আছে, চ্যাপ্টা মানুষ আছে, চিকুন আছে, লম্বা আছে, সব আছে। এখন তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে গড়ে যে সারা বাংলাদেশে কোরিয়ার মাল সব থেকে যেমন পরিষ্কারের দিকের থেকেও দ্বিতীয়, এবং আপনার সাইজেও খাটতেছে। আর সাইজ নিয়ে যখন আপনার চারপাশে বেশি লম্বা মানুষ, তখন হচ্ছে তাইওয়ানের মালটা আপনার জন্য ভালো পড়তেছে। কিন্তু তাইওয়ান হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি, অর্থাৎ এটা হচ্ছে সব কলকারখানার একটা রাষ্ট্র অথবা দ্বীপ। এই দ্বীপ রাষ্ট্রে সব কলকারখানা, সো এরা যারা ফেলে দেয় বেশি, খালি সোয়েটার বাদ দিয়ে বাদ বাকি আইটেম, শার্ট টার্টের শুরু করে প্যান্ট, সবে অফিস আদালতের প্যান্ট, ওই যে বুকের কাছে লেবেল টেবেল দেওয়া, দেখেন না সিটি ব্যাংকে চাকরি করলে বুকে লেখা থাকে সিটি ব্যাংক, এরকম শার্ট টার্ট এগুলো পরে, জ্যাকেট ট্যাকেট পরে। তা ওই সিটি ব্যাংক লেখা অথবা ওই কোম্পানির নাম লেখা একটা শার্ট পরে কি আপনি বেড়াইতে যেতে পারবেন? যার কারণে এই একটা জায়গায় মানুষ একটু আটকায় যায়। তো বর্তমানে আপনার ফর্মাল শার্টগুলো, ফ্যাশন শার্টও আসছে, বাট সবসময় নিরাপদ হচ্ছে কোরিয়া এবং জাপান, অন্তত কোয়ালিটিটা ফাটাফাটি। আর আপনার এলাকায় তখন ওই ছোটোখাটো মানুষ দেখে দেখে মাল বিক্রি করতে হবে, তাহলে মালের কোয়ালিটিও ভালো, আবার এলাকায় সব মালও চলছে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি কোরিয়া মাল, জাপান মাল, তাইওয়ান মাল, কথা কথা শার্ট নিলেন একটা তাইওয়ান, একটা কোরিয়া, একটা জাপান, তিনটা নিয়ে মাল ভাজায় ফেলে, মিশায় ফেলে, এরপরে বিক্রি করলেন। আপনার ব্যবসায় কোনো কাস্টমার ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে 3 বেল মাল নিয়ে ব্যবসা করলে এরকম হচ্ছে একটা ফ্যাসিলিটিস তৈরি করা যায়। এবার দেখেন, খুব মন দিয়ে দেখেন, ঠিক আছে, একটুখানি খুব মন দিয়ে দেখেন। এইটা হলো বাংলাদেশ।
বাংলাদেশ এখান থেকে মালটা যায় সিঙ্গাপুর ছোট জাহাজে, যেটাকে বলে ফিডার ভিসেল। ঠিক আছে, ফিডার ভিসেলে করে মানে ছোট জাহাজে করে সিঙ্গাপুরে যায়, সিঙ্গাপুরের থেকে মাদার ভিসেলে করে মানে বিশাল বড় জাহাজে করে এ মালগুলো বিভিন্ন দেশে যাওয়া আসা করে, ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায়। তো এই ফিডার ভিসেলে যখন মালটা যখন এই সিঙ্গাপুরে যখন যায়, কথা বুঝেন, খুব মন দিয়ে বুঝেন, এখানে একটা খরচ আছে না। আবার এখান থেকে এই হচ্ছে তাইওয়ান আর এই হচ্ছে চায়নার মেইন পোর্টগুলো, গুয়ানজু, শিয়ানমিন, আর এরপরে আছে কোরিয়া, এরপরে জাপান। দেখেন কোরিয়া জাপান কিন্তু খুব কাছাকাছি, কোরিয়া জাপান খুব কাছাকাছি। তাহলে এই অঞ্চলে মানুষের উচ্চতা, কালচার সব কিছু প্রায় কাছাকাছি, মানসিকতা, কোয়ালিটি। আর এই চায়নাটা কার কাছাকাছি? বাংলাদেশের কাছাকাছি। বাংলাদেশের থেকে ইন্ডিয়ার মানুষ লম্বা, ইন্ডিয়া থেকে পাকিস্তান লম্বা, পাকিস্তানের থেকে ওইদিকে আরবে গেলে আরও লম্বা। তো দেখেন মাঝারি কিন্তু পড়ে গেলে চায়না থেকে বাংলাদেশ পর্যন্ত। তাহলে এই অঞ্চলের যে মালই, তাইওয়ান আর চায়না একটা সময় একই রাষ্ট্রের মতোই চায়নার অংশ ছিল, পরবর্তীতে তাইওয়ান আপনার হচ্ছে কী হয়েছে, স্বাধীন হয়েছে। তাহলে এই যে তাইওয়ান আর চায়না, এই তাইওয়ান আর চায়না থেকে যে মালটা আসে সে মালটার কোয়ালিটি প্রায় মানে সাইজটা প্রায় সেম হয়। তবে বাঙালি যারা ইম্পোর্টার তারা চায়নায় যে কম দামি মাল খুঁজে, দেখবেন একটা মোবাইলে যদি বানায় নিয়ে আসতে চায় তাহলেও মনে করেন কপি বানায় নিয়ে আসে। তো চায়নায় যে খারাপ মালটা যখন চায়, চায়না তখন খারাপটা ধরায় দেয়, যার কারণে চায়নার খারাপ মালটাই বাংলাদেশে ভরা থাকে। কিন্তু তাইওয়ান এত খারাপ কোয়ালিটির মাল তার রাষ্ট্রের দুর্নাম হবে বলে সেটা কম ছাড়ে, খারাপটা ছাড়তে চায় না, যার কারণে তাইওয়ানটা একটু বেটার হয়। কোরিয়া এবং জাপান তো কোনো কিছু ফেলার সময় সেটা কোয়ালিটি এনশিওর করে তারপরে ফেলে। আপনার চাইলেও একটা হ্যাক্সি মারলেন, চাইলেন রাস্তার পাশে দাঁড়ায় পেশাব করলেন, সেই রাষ্ট্র তো জাপান না। তো জাপান যখন কোনো কিছু ফেলে সেটা কোয়ালিটি, কোরিয়া যখন ফেলে এদের কোয়ালিটিগুলো অনেক চমৎকার হয়। চায়না হচ্ছে এমন একটা রাষ্ট্র, সেটা হচ্ছে বারোবাজালি। আর বাঙালি যারা আমদানিকারক গাইডের, তারা ওই চায়নায় যেই তাদের রংডং করতে পারে যে ভাই আরও 500 টাকা কমে একটা মাল বানায় দেওয়া যায় না, আরও 200 টাকা কমে বানায় দেওয়া যায় না। পারি, চায়না তো না বলে কোনো শব্দ নাই, চায়না বলে আর পারি, আরও পারি, আরও পারি, আরও কম পারি, আরও কম পারি। তো কম করতে 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 আর এই বিশাল গাড়ি ভাড়া, ওই জাহাজ ভাড়া, তেল খরচ করে মালটা দেশে আনার পরে 25% ট্যাক্স দিয়ে পোর্টে, তারপরে মালটা যখন দোকানে উঠানো হয় তখন মালের দাম অনেক টাকা বেড়ে যেতে বাধ্য হয়ে যায়। তাহলে এই হচ্ছে আপনার দেখেন কোরিয়া জাপান পাশাপাশি, সো এখানে সাইজ নিয়ে বেশি চেঞ্জ নাই। আবার তাইওয়ান চায়না পাশাপাশি, সাইজ নিয়ে চেঞ্জ নাই। তবে এই দুই জায়গার মধ্যে যেহেতু গ্যাপ, সো এর একটু খাটো, এর একটু মাঝারি, আর আমরা একটু মাঝারির থেকে সামান্য লম্বা। আর পাকিস্তানের দিকে যদি যান তাহলে আমাদের থেকে লম্বা, ওদের অরিজিনালি লম্বা বলা যায়, পাকিস্তান, আরব এরা। তো এই সাইজ জিনিসটা যখন বুঝতে পারলেন, এই বোঝার পরে তো চিন্তা করলেন যে ও মা বিশাল বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান হয়ে গেছি। কিন্তু প্রবলেম দেখেন যে যদি বাংলাদেশের থেকে কেউ মাল ফেলে দিত, সেটা আমি আফ্রিকার মতো রাষ্ট্রে যদি আমি পাঠাইতাম, মনে করেন আমার কোম্পানির নাম খানস গ্লোবাল, এই খানস গ্লোবাল কোম্পানি বাংলাদেশের সবার কাছ থেকে ওই যে হাঁড়ি পাতিল দিয়ে হলেও কাপড় কিনে এনে, আপনারা যে দেখেন না গ্রামগঞ্জে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল দিয়ে দিয়ে কাপড় চোপড় নিয়ে আসে, ওই কাপড় চোপড় কথা আমি কালেক্ট করে এনে চট্টগ্রাম বন্দর অথবা মোংলা বন্দর দিয়ে আফ্রিকায় পাঠাচ্ছি। এখন আমার কাছে শার্ট আসছে, মনে করেন শার্টগুলো এই অঞ্চলের মানুষ ফেলে দেওয়া শার্ট, সেই শার্টগুলো পাঠিয়ে দিয়েছি আফ্রিকার সাথে, এই অঞ্চলের মানুষের সাথে কিছুটা মিলছে, তারা খুশি। পরের বার আমি মাল কালেক্ট করছি এই যে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, উখিয়া এইসব অঞ্চল থেকে নিয়ে আবার আফ্রিকায় পাঠাইছি। এবার আমারে কয় খানকির বলা, তুই বয়েজ মাল আমারে ওই মেন্সের মাল করে পাঠাইছোস, সিটারের বাচ্চা, সিটার বাটপার। অ্যাকচুয়ালি এইখানেরই তো 40 বছরের বয়সী মানুষ, 50 বছর বয়সী মানুষ যারা যে শার্টটা ফেলছে সেটা বড়দের শার্ট হিসেবে আসছে, আমি বড়দের শার্ট হিসেবে পাঠাই দিছি আফ্রিকায়। প্রথমবার যখন এই অঞ্চলে পাঠাইছিলাম, যেহেতু এই অঞ্চলে মানুষের উচ্চতা অনেক বেশি, সো তাদের সাথে কাছাকাছি মিল হয়েছিল। কিন্তু এবার যখন এইটা পাঠাইছি, এটাও কিন্তু বাংলাদেশ, ওটাও এখান থেকে মাল পাঠালেও বাংলাদেশ থেকে পাঠাইছি, এখান থেকে পাঠালে বাংলাদেশ থেকে পাঠাইছি। অথবা এই আপনার সুনামগঞ্জ, তারপরে আপনার শেরপুর, জামালপুর এই অঞ্চলের থেকে যখন পাঠালাম তখন মালগুলো হয়ে গেছে ছোট গড়ে। তো বলছে যে ভাই
মাজা 28-26, তারপরে শার্টের সাইজ, বাচ্চাদের সাইজ, হারামজাদা সিটার প্রথমবার ভালো মাল দিয়ে পরের খারাপ দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে একটা রাষ্ট্রে যেহেতু অনেক ক্যাটাগরির মানুষ বসবাস করে, কোন গাইটের মধ্যে কোন সাইজটা যাচ্ছে এটা আসলে ধরা খুব টাফ হয়ে যায়। তাহলে আপনারাও যে যেমন এই যে ম্যাপের মধ্যে দেখাই দিলাম যে এই অঞ্চলের মানুষ শর্ট, এই অঞ্চলে কি লম্বা মানুষ নাই? অবশ্যই আছে। বাংলাদেশে লম্বা মানুষ আছে, শর্ট মানুষ আছে, চায়নাতে লম্বা আছে, শর্ট আছে। তো মালটা যখন গাইড করা হচ্ছে তখন কিভাবে গাইড করা হচ্ছে? একটা রোবোটিক মেশিন দিয়ে অটোমেটিকভাবে সেটাকে গাইড করা হয়, আর একটা হচ্ছে ম্যানুয়ালি হাতে ধরে। এখন চায়নার কোনো একটা কোম্পানি তার কর্মীরা কোন মালটাকে বড়দের শার্ট হিসেবে ধরছে, সে কর্মীদের উপর ডিপেন্ড করতেছে। এইখানে যে রপ্তানি করতেছে ওই কোম্পানির মালিক, তারপরে বাংলাদেশের ইম্পোর্টার, কারো কোনো কিছু নিজের হাতে না, এবং কেউ কোনো কিছু নিজের চোখে দেখতেছে না। তাহলে এখানে গাইডের সাইজ নিয়ে আপনার তর্ক করা, কথা বলা, রং করা, ঢং করা, এগুলো হুমকি দামকি, নাটক ফাটক, এগুলো কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। পোষালে মাল কিনতে হবে, না পোষালে অন্য রাস্তা মাপতে হবে। কারণ আপনাকে বুঝতে হবে গাইটের মধ্যে একটা কাপড় আপনি পাচ্ছেন, একটা শার্ট পাচ্ছেন মাত্র 90 টাকায়, অথবা 60 টাকায়, অথবা 115 টাকায়। আর আপনি যদি টেইলারে একটা ওই শার্ট বানাতে চান ওই কোয়ালিটি, তো হবেই না। বরঞ্চ একটা বাংলা কোয়ালিটি হবে যেখানে আপনার খরচ পড়বে 1700, 1200 থেকে 1700 টাকা খরচ হবে একটা শার্ট বানাইতে। এরপর বঙ্গবাজার গুলিস্তানের যে শার্টগুলো, নিউ মার্কেটে যেসব শার্ট সারা বাংলাদেশে হোলসেল যায় আর বিভিন্ন শোরুমে 1200, 1600, 1800, 2000 করে বিক্রি হয়, ওগুলোর সর্বোচ্চ হাইয়েস্ট কোয়ালিটির রেট হচ্ছে 380 টাকা। ওইটাকে বলা হয় হোশিয়ারি কোয়ালিটি। হোশিয়ারি কোয়ালিটি, HQ, হোশিয়ারি কোয়ালিটি মানে খালি বডি তৈরি করা, কোনো কিউসি, গার্মেন্টসের যে কিউসি, টেইলারিংয়ের যে কিউসি, সেই কিউসি কিচ্ছু নাই। এরপরে আসেন স্টক লট, গার্মেন্টসের ফেলে দেওয়া বাতিল মাল, ওখানে সাইজ পাবেন না। এখানেও সাইজ টাইজ কিছু পাবেন না, এখানে তাও পড়বে 300, একটু ভালো মানের হলে 380 টাকা আপনার কেনা পড়বে এক্সপোর্টের। কিন্তু এর মধ্যে স্পট থাকবে, ছেঁড়া ফাটা থাকবে, সাইজ হবে না, কিচ্ছু হবে না। আর সেই মালটা আপনি 90 টাকায় খুঁজতেছেন, 60 টাকায় পাচ্ছেন। তো এইখানে তো এত ঢং করার ভাই কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবার তাহলে গাইটের ব্যবসাটা আপনার হবে কিভাবে? গাইটের ব্যবসার মেইন পলিসি যেটা, সেটা আপনাদের আমি দেখায় দিই। যে মনে করেন ওই যে 3 বেল শার্টের কথা বললাম, আমার হাতের লেখা কিন্তু অনেক বেশি ভালো না, আপনারা এটা মাইন্ড করবেন না। যদি পড়তে না পারেন কমেন্টসে বলবেন, আবার আমি একটু বলে দিব তখন। শার্ট, ঠিক আছে, KR কোরিয়া, শার্ট হচ্ছে CHY চায়না, আর শার্ট হচ্ছে তাইওয়ান, এরপরে শার্ট হচ্ছে জাপান। ব্যবসায় যদি শুরু করতে যান, সবার আগে কি করবেন? সবার আগে করবেন কি, এই যে 4টা দেশ আছে না, 4টা দেশ, কোরিয়া, চায়না, তাইওয়ান, জাপান, 4 বেল মাল নেবেন। 4 বেলের মধ্যে সবগুলো বি গ্রেডের বাছা ভালো মালটা নেবেন। নেওয়ার পরে দেখবেন কোরিয়ার মধ্যে আপনি মাল বি গ্রেডের মধ্যেও আপনার 70% মাল ভালো পেয়ে গেছেন, জাপানে পেয়ে গেছেন 70% মাল ভালো, তাইওয়ানে পেয়ে গেছেন আপনার 45% মাল ভালো, অথবা 55% মাল ভালো, আর চায়নায় পেয়ে গেছেন আপনার 50% মাল ভালো। পেয়ে গেছেন না? এই যে পাইলেন, পাওয়ার পরে এই ভালো মালগুলাকে সব আলাদা করে অনলাইনে পেজ খুলে, কারণ এখানে আপনি পাচ্ছেন কোরিয়াতে 500 পিস, জাপানে পাচ্ছেন 500 পিস, তাইওয়ানে পাচ্ছেন আপনার তাইওয়ান যদি আপনার 100 কেজির যদি হয়ে বসে তাহলে তো 500 পিস পাচ্ছেন, তারপরে ধরে নেন আপনি 450 পিস পাচ্ছেন। আর চায়না হচ্ছে 80 কেজি, চায়নাতে পাচ্ছেন হচ্ছে 400 পিস। তো এখান থেকে ভালো যদি কথার কথা আপনি পান 300 পিস মাল, তারও বেশি পাবেন, 350 পিস পাবেন, জাপানে 350 পিস পাবেন একদম ভালো। তারপরে এইখানে পাবেন হচ্ছে আপনার 180 পিসের মতো মাল ভালো পাবেন, তাইওয়ানে পাবেন 180 পিসের মতো মাল। তাহলে 350, 180, 180, 350, এই টোটাল এতগুলো মাল 700, আর হচ্ছে 800, 900, 1060, 1060টা মালের ছবি যদি তুলে আপনি একটা ফেসবুকে পেজ বানায় যদি ছাড়েন, আর 1060টা পোস্ট হয়, তো আপনার এর মধ্যে কি মাল বেচা এবং পরিচিতি শুরু হয়ে যাবে না?
একটা পেজে 1060টা মালের ছবি, এর অর্থ বুঝেন পেজটা কতটা জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা আছে, এবং একটা সময় পরে অটো ভাইরাল হয়ে যাবে। আপনি টাকা খরচ করে করে বুস্ট মারা লাগবে না। এরপরে এখান থেকে যে বি গ্রেড মালগুলো বেরোবে, সবার আগে এখান থেকে যে সি গ্রেড মানে ছেঁড়া ফাটা এখান থেকে বেরোবে মনে করেন 30 পিস, এখান থেকে বেরোবে 30 পিস, এখান থেকে বেরোবে 50 পিস, এখানে 50 পিস, তাহলে 50 50 30 30 160 পিস মাল একদম পা মোছার জন্য আল্লাহর নামে ফেলায় দেন, সৃষ্টিকর্তার নামে ফেলায় দেন রাস্তাঘাটে, অথবা বাসার পাপোশ হিসেবে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, মন খুলে করেন। এরপরে আছে এখানে কত পিস, এখানে আরও আপনার 120 পিস মাল বি গ্রেড বেরোবে। এই বি গ্রেডটা ভ্যানে বিক্রি করার জন্য একটা ছেলে রেডি করেন। এখানে বের হবে কত, 5 8 5 13 3 হাতে 230, তাহলে এখানে বেরোবে হচ্ছে 170 পিস মাল, এখানে বেরোবে 170 পিস মাল, এখানে বেরোবে আপনার 120 পিস মাল, তাহলে টোটাল কত হইল 120 আর 120 240, তারপর হচ্ছে 300 410 500 580 পিস মাল, 580 পিস মাল ভ্যানে বিক্রি করার জন্য ছেড়ে দেন। তাহলে 160 পিস মাল একদম পা মোছার জন্য ফেলাই দিলেন, 580 পিস মাল ভ্যানে বিক্রি করার জন্য করে দিলেন, আর 1060 পিস মাল আপনার যদি দোকান থাকে দোকানে উঠাবেন, আর দোকানে উঠানোর আগে যদি অনলাইনে একটা পেজ খুলেন সেই পেজে আপনি সেগুলা সেলের ব্যবস্থা করবেন। এখন আমরা আগে একটা ভিডিওতে আপনাকে দেখাই দিছি যে একটা কোরিয়ার বি গ্রেডের শার্টই যদি বলি, কেআর বি কোরিয়ার বি গ্রেডের শার্ট, এইখানে আপনার 500 পিস মাল পাচ্ছেন, সেখানে আপনার মনে করেন যে ছেঁড়া ফাটা পাচ্ছেন 30 পিস, যেটা কোনো কাজে লাগবে না, ওইটা হচ্ছে আমরা সি হিসেবে ধরি, অ্যাকচুয়ালি গাড়িতে সি নামে কোনো শব্দ নাই। এরপর আছে 100 মনে করেন যে 150 পিস মাল আপনি বি গ্রেডের মতো পাইতে পারেন, যেখানে ঠিকঠাক করার পরে বি গ্রেড থাকবে মাত্র 50 পিস, আর 100 পিসই এ গ্রেডে পরিণত হয়ে যাবে, 100 পিস মাল এ গ্রেডে পরিণত হয়ে যাবে। আর এরপরে বাকিটা পাচ্ছেন আপনার 320 পিস মাল মনে করেন যে এ গ্রেড পাচ্ছেন, তাহলে ফাইনালি যে আপনার এ গ্রেড হয়ে যাচ্ছে 420 পিস মাল। রিপেয়ার করার পরে আপনাদের যাদের ব্যবসা হবে না তারা ওই যে প্রথমে বলছি না 30 পিস মাল ফেলাই দিবেন, আপনার ওই 30 পিস মালের ছবি তুলে সাপ্লায়ারে কন ভাই কি ছিঁড়াফাটা মাল দিয়েছেন, ভাই মাল খুব খারাপ পড়েছে, মানে আপনারা হচ্ছে শুকরিয়া আদায় করতে পারেন না, অথবা ওই 30 পিস মাল দেখেই আপনার মন খারাপ হয়ে গেছে, এই জন্য আপনাকে বলা হয় চোদনা কাস্টমার। চোদনা কাস্টমার বুঝেন, আবাল কাস্টমার বুঝেন, সুন্দর সুন্দর ভাষা যেগুলো ব্যবসায়ীরা মনে মনে বলে বাট অফিসিয়ালি বলে না, কাস্টমার তো হারায় যদি যায় এই জন্য বলে না, আর আমি তো একদম ডাইরেক্ট কথাবার্তা বলি। ওই 30 পিস মালের ভিডিও করে পাঠাই দিয়ে বলবেন যে ভাইয়া সব ছিঁড়া ফাটা পড়েছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝতে পারি যে এই কাস্টমারটা দুরন্দর কাস্টমার, এই কথা বলে পরের বার একটু কমে মাল কিনতে চায়, অথবা সে বাংলা একটা চোদনা কোয়ালিটির একটা কাস্টমার, ওর ওই 30 পিসের মধ্যে ওর মাথা রয়েছে, আরে মিয়া আপনার মাল তো 320 পিস ভালো পড়ছে, আবার এখানে 150 পিস আছে যার মধ্যে 100 পিস মাল ঠিকঠাক করার পরে ওকে হয়ে যাবে। আপনি মাল পাইছেন, মাল পাওয়ার সাথে সাথে সবার আগে দেখবেন যে আপনার দাগ অথবা ঠিকঠাক করতে হবে কত পিস মাল, আর ফ্রেশ পাইছেন কত পিস মাল। ফ্রেশ মাল যদি কথার কথা 50%-এর উপরে যদি পেয়ে যান, তাহলে আপনি যে সাপ্লাই তার বাপ ডাকবেন যে বাপ আপনি যে মাল দিয়েছেন এ মালে ব্যবসা হবে, খেলা হবে, ভরপুর সব কিছু হবে। এইটাকে বলে ব্যবসার আপনার শুকরিয়া, তারপরে যে আপনার বরকত হবে। এরপরে তাহলে দেখেন এই যে 500 পিস মাল আপনি কিনছিলেন, কথার কথা আপনি 50,000 টাকা, একটা রাউন্ড ফিগার ধরি 50,000 টাকা দিয়ে কিনছেন, তাহলে এটাকে যদি 500 দিয়ে ভাগ দিই তাহলে 100 টাকা করে কেনা পড়ছে। এই হিসাব গাইটের লাভ লসের হিসাব কিন্তু আগে একবার দেখাই দিছি, ওই ভিডিওটা কষ্ট করে আবার একটু দেখে নেবেন, বোধহয় 15-20টা ভিডিওর নিচে আপনি স্ক্রল করলে পেয়ে যাবেন। তো 100 টাকার একটা মাল এখানে যদি আরও 15 টাকা যদি খরচ করেন তাহলে 115 টাকা কেনা পড়ে। আর এই প্রথমে যে সিগারেট 30 পিস যদি ফেলে দেন তাহলে কথার কথা আপনার একটা মাল কেনা পড়ছে 135 টাকা। তো 135 টাকা একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির একটা মাল আপনি ব্যানের পরেও তো ন্যূনতম 350 টাকা বেচা যায়, জিনিসপত্রের সব দাম বাড়ছে না, আগে 250 টাকায় বিক্রি হতো হাই কোয়ালিটির মাল, এখন 350 টাকা ব্যানে বিক্রি করবেন, তাহলে আপনার সব খরচ ধরে যদি ওই ভ্যান ভাড়া, রাস্তার পুলিশের ট্যাক্স ম্যাক্স, তারপরে লাইনম্যানের টাকা, পুলিশ ওই যে লাইনম্যান দিয়ে পুলিশ যে টাকা খায়
হ্যাঁ, ওইসব সব কিছু দিলে মনে করেন এই মালটার খরচ আপনার পড়ে গেছে 145 টাকা। 145 টাকা। তো এই 145 টাকার মালটা যদি আপনি 350 টাকা কেন, আপনি যদি 250 টাকাও যদি বেচেন, তাও 300 টাকাও যদি বেচেন, কারণ এত হাই কোয়ালিটির মাল তো 300 টাকা চোখ বন্ধ করে যাবে ব্যানে পরে, পুরোটা ধরে যদি বেচেন 300 করে গড়ে, তাও তো আপনার কত টাকা, 1 লাখ টাকা খাটালে 1 লাখ টাকা ইনকাম। আর আপনি এখান থেকে যখন এই যে অনলাইনে, তারপরে নিজের দোকানে, এই যে অনলাইনে তারপরে নিজের দোকানে যখন এই মালগুলো ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন, তো অনলাইনে কি মালটা 300 টাকায় বিক্রি করবেন, অনলাইনে তখন বিক্রি করবেন মালের দাম সব বাড়তেছে, ন্যূনতম 500, শোরুম থাকলে বিক্রি করবেন ন্যূনতম 800। এমনও শার্ট পাওয়া যায় যে শার্ট 2000 টাকাও বেচা যায় একটা শার্ট। ওইসব অতিরিক্ত হিসেবের কথা বাদ দিলাম, তো 150 150 টাকা একটা শার্ট কিনে যদি 500 টাকা 400 টাকায় যদি বিক্রি করা যায়, 350 টাকা যদি বিক্রি করা যায়, তা হক হালালভাবে আপনার এর থেকে আর ইনকাম আর কোথায় আছে? এরপর এই এই 300-400 পিস মাল যদি কোয়ালিটি হয়, কোয়ালিটি যদি বের হয়, এই যে 420 পিস মাল যদি কোয়ালিটি হয়, ঢাকা নিউ মার্কেট বলেন, তারপরে মতিঝিল বলেন, তারপরে চট্টগ্রাম চক বাজার বলেন, এই 400 পিস মাল বিক্রি করতে একটা ছেলের সময় লাগে 10 দিন। 10 দিন সময় লাগে। তা আপনার যদি 5জন ছেলে থাকে, 5টা যদি ভাই ব্রাদার অথবা কর্মী অথবা ছেলে থাকে, তা প্রতি 10 দিনে সে বিক্রি করছে 450, এ বিক্রি করছে 400, এ বিক্রি করছে 400, এ 400, এ 400, সবাই 400 পিস করে মাল বিক্রি করছে 10 দিনে গড়ে। তা আপনার এই 10 দিনে এই লোকটা, এই যে সেলস, এর কাছ থেকে আপনার ইনকাম আছে মনে করেন 50,000 টাকা। আরও কম টম ধরেন না, চুরি চামারি সব কিছু শেষে 30,000 ধরেন। তা এখানে 30 30 30 30 30, 1 2 3 4 5, 3 5 15, 10 দিনে আপনার ইনকাম আছে 1.5 লাখ টাকা। বাংলাদেশের কোনো গার্মেন্টসের জিএম বলেন, তারপরে বড় বড় কোম্পানির জিএম, তারপরে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেও কি 1.5 লাখ টাকা বেতন পায়? এই যে প্যান্ট শার্ট কোট পরে কোম্পানি গাড়িতে করে চড়ে, ও কি 1.5 লাখ টাকা বেতন পায়? আর আপনার 10 দিনে ইনকাম আছে 1.5 লাখ, তাহলে মাসে কত? 3 গুণ 3×45, 4.5 লাখ টাকা। তা আপনি এইভাবে সহজ চিন্তা করে ব্যবসা না করে, আপনি একটা মাল নিলেন, ভাইয়া আমার মাল না সব ছিঁড়া ফাটা পড়েছে, মানে বাংলা কথা সোদানো আলাপ করেন, তা আপনারা দেখি ব্যবসা হবে? আপনি মিয়া পেটিকোট পরে ঘরে বসে থাকেন, আপনার ব্যবসা মারানোর দরকার নাই। তাহলে এতক্ষণ পরে আমার এই বকাঝকা গালিগালাজ কী কারণে? এই যে সেমরি সেমরি বাপ করার কারণে, যে এই যে সেমরি সেমরি বাপ করেন, তারপরে এই যে হাফ লেডিসের মতো কথাবার্তা বলেন শিক্ষিত হয়ে, আপনারা যখন উল্টাপাল্টা কোশ্চেন করেন অথবা এইসব বাপ বুক করেন, রং ডং করেন, তখন কোনো ব্যবসায়ী কিন্তু বলে যে ভাইয়া পরের মালটা ইনশাল্লাহ আরও ভালো দিব ভাইয়া, ওটাতে আর 1,000 টাকা বেশি পড়বে, আরও ভালো দিব। এইভাবে কথা বলে আপনাকে কাস্টমারকে নষ্ট করে না এবং আরও ধূপধাপ ব্যবসা করে। একমাত্র জাউরা পাবলিক আমি, যে কিনে এরকম কাস্টমার দেখলে সবার এক গাই মিয়া বালের ব্যবসা করতে আসছেন, জান আমার ভিডিও দেন নাই, বাড়ি যেয়ে বউয়ের পেটিকোট পরে শুয়ে থাকেন, আপনার ব্যবসা মারাইতে হবে না। এতগুলো ভিডিও করে এত হাতে কলমে শিখাই দিছি যে একটা গাইডে কোথায় কত রকমের চুরি আছে, কত প্রবলেম আছে, কি আছে, সে ভিডিও না দেখে ফোন দিয়েছেন ভাইয়া একটা 100 কেজির গাইডে কত পিস প্যান্ট পরতে পারে? বা আপনার বয়স কত, 35 না 26 না 26 বছর, কত প্যান্ট পরছেন? আপনার আন্দাজ নাই একটা প্যান্টের ওজন কতটুকুন হয় গড়ে? একটা জিন্সের প্যান্ট ভারী হলে কতটুকুন ওজন হয়? 700 গ্রাম। যদি পাতলা হয় তাহলে 600 গ্রাম। তাহলে 80 কেজির একটা বেল যদি হয়, তো এই 80 কেজি মানে 80,000 গ্রাম। 80,000 গ্রামে আপনি 600 গ্রাম দিয়ে ভাগ দেন গড়ে, পেয়ে যাবেন কত পিস প্যান্ট হয়। এইটুকুন কমন সেন্স নাই? প্রশ্ন করে ফেলছেন, কমেন্টস বক্স পাইছেন, কমেন্টস করে ফেলছেন। একটা কোম্পানির ফেসবুকের পেজে ঢুকছেন, ইউটিউব চ্যানেলে ঢুকছেন, অথবা তার ওয়েবসাইটে ঢুকছেন, আর আমি আমার কোম্পানির নাম খানস গ্লোবাল অথবা জোবায়েদ ভাই লিখে যে কোনো জায়গায় সার্চ দেন না, নাম, মোবাইল ঠিকানা, এনআইডি থেকে শুরু করে 14 গোষ্ঠী পর্যন্ত সব বেড়ে যাবে। একটা পেজে একটা ভিডিও দেখলেন, সেই পেজটা একটু ঢুকবেন, সেখানে অ্যাবাউট আস সম্পর্কে লেখা আছে, তারপরে বড় বড় ব্যানার করে করে লেখা আছে যে ফোন নাম্বার এত, কাস্টমার কেয়ার এত, ঠিকানায় মেসেজে লিখে পাঠান, ভাইয়া আপনাদের অফিসের ঠিকানাটা কোথায়? ভাইয়া অফিসে কাউকে তো ফোনে পাচ্ছি না। 10 জন মানুষ, 12 জন মানুষ আপনি ফোনে পাচ্ছেন না, ভাই আপনার তো ভাই পোড়া চোদা কপাল, আপনার কপালটাই ভাই চোদনা কপাল, যে 12 জন মানুষের একজন আপনার ফোন ধরতেছে না, তাহলে আপনার কপালটাই খারাপ ভাই, ব্যবসা করেন না।
এর থেকে মানে বিরক্তিকর উত্তর আমার আর দিতে ঘেন্না ধরে গেছে। এই পর্যন্ত বোধহয় 30 বার, এই গত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 30 বার এই পয়েন্ট আমার কথা বলা লাগছে একটা ভিডিও দেখে। ভাইয়া আপনাদের ঠিকানাটা কোথায়, ভাইয়া অফিসে থেকে ফোন ধরে না, মেয়ে সারা দুনিয়া মানুষে ফোন দিচ্ছে, মাল আসার সাথে সাথে ক্লিয়ার 4 ঘন্টা মাল থাকতেছে না, উল্টারও বেইজ্জতি হয়ে যাচ্ছি যে ভিডিও ছাড়া 4 ঘন্টার মধ্যে কি হয়েছে ভাই, মাল নাই। আর আপনি 3 দিন পরে ভিডিও টিডিও দেখে, ভাইয়া আপনার অনেক ভিডিও দেখেছি ভাইয়া, আপনাকে খুব ভালো লেগেছে ভাইয়া, আপনার অফিসের ঠিকানাটা একটু দেওয়া যাবে। আমি তো পুরো শোধ না যে কয় কি কোন আবালে আমার ভিডিও দেখছে। তো ভাই দেখেন, খুব কাট ক্লিয়ার কথা বলি, খুব পরিচ্ছন্ন মানসিকতা নিয়ে ব্যবসা করি এবং চুরি শিখায় তারপরে মালটা, চুরি বাটপারি ঠকবাজি এগুলো শেখায় তারপরে একটা মাল বিক্রি করি। এত ইয়ার্কি মারার জায়গা না। আপনি একটা গাইড 90 টাকায় কিনে নিয়ে কাস্টমারে বলেন না যে ভাই গাইডের মধ্যে 90 টাকায় কিনে আপনার কাছে 800 টাকায় বেচতেছি, তা আপনার থেকে আমি অনেক উপরের লেভেলে সৎ, কারণ আমার কলিজা আছে। একটা কাস্টমার একটা চাল বিক্রি করতে গেলে চালের কোথায় কতটুকুন কি বাটপারি আছে সব শেখায়, তারপরে সেই চালটা তার দিই। যদি ভালো লাগে নেন, কারো কলার টেনে ধরে বলি না যে ভাই আসেন আমার দোকানেতে আপনার মাল কিনতে হবে, অথবা কাউরে চা নাস্তা খাওয়ায় মিষ্টি কথা বলে মাইন্ড সেট আপ দিয়ে তারপরে মাল বিক্রি করি না, বরঞ্চ কাস্টমারে বাপ মা তুলে গালিগালাজ করে তারপরে থাপড়ায় শিখায়, তারপরে বলি যে এবার শিখছেন এবার ব্যবসায় নামেন। এবং ব্যবসায় নামেন কিভাবে, আপনার এলাকার আপনার কোনো প্রতিবেশী অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এই ব্যবসা করে থাকে তার কাছ থেকে সবার আগে মালটা নেন, কারণ সে আত্মীয় অথবা প্রতিবেশীর হক আছে তার। আর এরপরে যদি দেখেন না হচ্ছে না, তখন আপনি আমার কাছে এসেন। এভাবে কোন শালায় ব্যবসা করে? আপনি করছেন জীবনে? আপনার বাপে করছে কোনোদিন এরকম ব্যবসা? তো জোবায়েদ ভাইয়ের লেভেলে আসতে গেলে অনেক কিছু হইতে হবে আপনাকে। সবচেয়ে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে শরীরে যে রক্তটা আছে ওই রক্তটা খুব রয়্যাল হইতে হবে, যার মধ্যে জীবনে কোনোদিন টাকার নেশা নাই, যার মধ্যে মানুষের উপকার করার নেশা আছে। ওই লেভেলে আগে আপনাকে যেতে হবে, ওই রক্ত শরীরে ধারণ করতে হবে, তারপরে জোবায়েদ ভাইয়ের লেভেলে আসতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এগুলো গর্ব না, এগুলো দাম্ভিকতা না, এগুলো হচ্ছে অনেক পরিশ্রম করি আপনাদের জন্য। তো আপনাদের ওই অ্যাবনর্মাল কথাবার্তা শুনে যখন টেম্পার হারায় যায় তখন আসলে বিরক্ত ধরে যায়। তাহলে আশা করি আমাকে যে আপনারা প্রশ্ন করে করে অনেক কিছু বলবেন, সব প্রশ্নের উত্তর তো এই যে আপনাদের একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি সব শিখাই দিলাম। এরপর খালি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বলবেন যে আপা একটা ভিডিও দেখছি, একটা কোরিয়ার এ গ্রেডের ফর্মাল প্যান্ট আসছে, আমার নামে একটা অর্ডার কাটান তাড়াতাড়ি। আপনারা সেটাও করেন না, আপনারা আবার কাস্টমার কেয়ারে ফোন দিবেন, আপা মালটা কি ভালো হবে, ওই আপাকে ছেড়ে আবার আর এক আপাকে, আপু মালটা কি ভালো হবে, এরপর আর এক ভাইয়াকে, ভাইয়া মালটার রেট কত ভাইয়া, মালের রেট আরো 14 বার শুনছেন। আরে মিয়া আমার কোম্পানি তো বাটার সিরিয়াল, আমার কোম্পানি তো বাটার রেটে মাল বিক্রি করে। আপনি দরিয়ান গরিবান কালোয়ান ফর্সান কোনো সমস্যা নেই, সবার জন্য সেম রেট, সবার জন্য মালের রেট সেম। কারো জন্য 500 টাকা কেন, 5 পয়সা বেশি না 5 পয়সা কম না। পোষালে না নিবেন, আর পোষালে না পোষালে অন্য জায়গাতে নিবেন, পোষালে নিবেন, না পোষালে অন্য জায়গার থেকে নিবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার যেটুকুন রিজিকে আছে আল্লাহ আমাকে সেটুকুন দিবে। ঠিক আছে? তাহলে আপনাদের গাইডের ব্যবসা যারা নতুন, সব কিছু শেখাই দিছি, মন খুলে কাজ করতে থাকেন। যদি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সদরঘাটে তারপরে খাতুনগঞ্জে দোকান থাকে, তাদের একটা আত্মীয়র হক আছে, হক নষ্ট করতে হয় না, প্রতিবেশীর হক আছে, সবার আগে তাদের কাছ থেকে মাল কিনবেন। এবং সেখানে বলবেন না যে জোবায়েদ ভাইয়ের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। যদি কোনো আপনার কৃতজ্ঞতা বোধ থাকে, ওটা আপনার চোখের দিকে তাকালে অথবা কোনোদিন আপনার শহরে গেলে আপনি বুকে জড়ায় ধরলে অথবা হ্যান্ডশেক করলে বুঝতে পারবো যে না, আমার মাধ্যমে আপনি একটু উপকৃত হয়েছেন, আপনার দোয়া আমার সন্তানদের কাজে লাগবে। দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই আপনার কাছ থেকে। কারো কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নাই, কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা নেই। প্রত্যাশা কেন করব? প্রত্যাশা করা যেদিন বিয়ে শাদী করছি সেদিন থেকেই ভুলে গেছি। প্রত্যাশা করার আমার কোনো মেন্টালিটি নেই, কারণ আপনার পরিবারের মধ্যে একজন মানুষকে পাবেন যে জীবনে কোনোদিন থ্যাংক ইউ বলবে না, মরার আগেও বলবে যে জ্বালায় গেছো।
সারা জীবন তো খালি ওই যে দেখবেন এখন তো ওই 18 বছরের নিচে যারা আছে তারা ভিডিওতে এবার বের হয়ে যান, এবার 18 বছরের উপরে যারা আছে তারা শুনেন। মাঝে মধ্যে তো দুষ্টামি বকাঝকা করি, আবার দুষ্টামি করি। দেখবেন বিয়ে করার সময় আপনার ওই বিয়ে করার সময়ের গল্প বাদ দিই, বিয়ের পরেরটাই বলি। সারা জীবন দেখবেন বউ বলবে আরো জোরে জোরে দাও, আরো বেশি বেশি দাও, আর মরার আগে বলবে কি জানেন, সারা জীবন তো খালি ব্যথাই দিয়ে গেছে, সুখ তো দিতে পারল না। তো এই যে আপনার ঘরের মানুষটার কাছ থেকেই একটা থ্যাংক ইউ অথবা কৃতজ্ঞতা বোধ পাবেন না, যার জন্য সারা জীবনে যত বাড়ি গাড়ি সম্পদ যা করছেন সব কিছু মরে যাওয়ার সময় তার কাছে লিখে দিয়ে গেছেন যে তোমাকে সসম্মানে সব দান করে দিয়ে গেলাম, তুমি এগুলো নিয়ে ভালো থাকো, আই লাভ ইউ ভেরি মাচ। আর সেই মানুষটা মরে যাওয়ার সময় সারা জীবন তো খালি ব্যথাই দিয়ে গেছে, সুখই দিতে পারলাম না। তা আপনি বেটা সারাদিন রাস্তায় রাস্তায় খাটছেন, এত মানুষের সাথে ব্রেন চালাইছেন, এত কিছু করছেন, এরপর রাতে ঘুমাইতে গেছেন, সেই জায়গাও মনে করেন শান্তি মতো ঘুমাইতে পারেন নাই, প্রায় রাত 2টা 3টা পর্যন্ত আপনার দিয়ে গাদার মতো খালি ব্যায়াম করাইছে। এরপরে আবার মরে যাওয়ার সময় কয় যে সারা জীবন তো খালি ব্যথাই দিয়ে গেল, সুখই দিতে পারলাম না। তাই পৃথিবীতে কৃতজ্ঞতা বোধ একদম পাবেন না। কথা বুঝতে পারছেন? কোনোদিন কারো কাছ থেকে, ঘরের মানুষের কাছ থেকে যদি আপনি কৃতজ্ঞতা বোধ আর থ্যাংক ইউ যদি না পান, তো বাইরের মানুষের কাছে কি পাবেন? আপনি কি পাগল? পাগল না তো, এইটুকুন বুঝলেই হবে। তাহলে থ্যাংক ইউ কোনো কিছুর দরকার নেই, আপনাদের কাছ থেকে আমি কোনো কিছু প্রত্যাশা করি না। আপনারা উপকৃত হন এবং ভালো থাকেন, এইটাই আপনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যদি ভালো ভালো মাল আসতেছে ঈদের আগে, ধূপধাপ মাল নিয়ে যদি বিক্রি করতে পারেন, ইনশাল্লাহ ভালো কামাই করতে পারবেন। তাহলে যদি কোথাও ভালোটা না পান অথবা আমাদের পরে কোনো আস্থা থাকে, তাহলে আমাদের কাছ থেকে মাল নেবেন, আমাদের কাস্টমার কেয়ারে ফোন দিবেন, ঠিক আছে? ভিডিওতে সব জায়গায় দেওয়া থাকে ফোন নাম্বার, ফোন দিবেন, ওখান থেকে মাল নিয়ে নেবেন। আমাকে ফোন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমার হাত দিয়ে আমি মালটা ডেলিভারি দিই, এইটা 100% শিওর থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।